দেশের মানুষের কাছে জনপ্রিয়তা, দেশকে ছাড়িয়ে পাশের দেশ ভারতে গিয়ে মেইন স্ট্রিমে চমৎকার চরিত্রকে চরিত্রায়ন করে সেখানে মেইন স্ট্রিমের মানুষের সঙ্গে যুদ্ধ করে সেখানে সম্মান বয়ে আনা দেশের জন্য বলিউড ছেড়ে হলিউডের ছবি যেখানে ভিড় করে, সারা পৃথিবীর ছবি যেখানে ভিড় করে, কানস, সেখানে উপস্থিতি, গর্জিয়াস উপস্থিতি, দেশের জন্য সম্মান বয়ে আনা। সেই দেশ যখন আবার সংকটে পড়ে, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, নানা সংকট, সেই সংকটে গিয়ে সোচ্চার কণ্ঠস্বর হয়ে তার নিজস্ব মতবাদ, তার মতামত নিয়ে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেখানে সম্মান বয়ে এনেছেন, কখনো কখনো নিজে অসম্মানিত হয়েছেন, আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। আলোচনা, সমালোচনা, সম্মান, অসম্মান, এসব যেন একই বাঁধনে আমাদের জীবনের সঙ্গে বাঁধা। এই বাঁধন যাবে না ছেড়ে। শাহাদাতের সঙ্গে আনকাস্ট পডকাস্টে আজমেরি হক বাঁধন। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি এত সুন্দর করে বললেন। আমি তো মানে নিজের সম্পর্কে সুন্দর কথা শুনতে সবাই পছন্দ করে, কিন্তু এত সুন্দর করে আমার মনে হয় না যে আমি খুব রিসেন্ট টাইমে কাউকে বলতে শুনেছি। ধন্যবাদ। আসলেই তো আমি খুশি দেখেছি, কি অদ্ভুত। এবং আমরা যারা অভিনয় করি, অভিনয় তো ভালো হবে মন্দ হবে আরো পরে, আগে তো চরিত্রায়ন, চরিত্রটা তৈরি করা। এই তুমি যে চরিত্রটা তৈরি করেছো, এবং আমরা হয়তো অনেক দর্শক এই সব টার্ম আমি ব্যবহার করতে পারি, আর যেমন আমি তো ইঞ্জিনিয়ারিং টার্ম ব্যবহার করতে পারি না, কিন্তু আমি বুঝি যে কোন ওয়ালটা ভালো। আমি ড্রিল করতে গেলে টের পাই, আমি দেখলে টের পাই, হাত দিলে টের পাই, কিন্তু আমি তো ইঞ্জিনিয়ারিং টার্ম নিয়ে কথা বলতে পারি না। অভিনয় যেমন টার্ম নিয়ে কথা বলি, যে তোমার ওই চরিত্রায়নের মধ্যে আমি যেটা মুগ্ধ হই বা মুগ্ধ হয়েছি, আমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ফিল করতে পারছি তুমি যেটা ফিল করছো, যেটা দৃশ্যে আমরা পাই না, যেটা স্ক্রিপ্টে থাকে না। তো তোমার এই চরিত্রায়নের মধ্যে যে গভীরতা, এটা অদ্ভুত ভাবে আমাকে ছুঁয়ে যায়। ও থ্যাংক ইউ ভাইয়া। আমার যেটা হয়েছে যে অনেস্টলি আপনার মতো একজন এত অভিজ্ঞ অভিনেতার থেকে এই ধরনের কমেন্ট পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আর আমাকে অনেকেই কিন্তু মনে করে যে আমি থিয়েটার করা, মানে থিয়েটারের কিন্তু আলাদা এক ধরনের গ্রুমিং আছে চরিত্র ধারণ করার জন্য, জীবনে ডিসিপ্লিন আনার জন্য অ্যান্ড সবকিছু। তো আমার পাঞ্চুয়ালিটি অ্যান্ড আমার ক্যারেক্টারের প্রতি ডেডিকেশন দেখে অনেকেই ভাবে যে আমি মনে হয় আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে। তো সেই রকম একজন আর্টিস্ট যে থিয়েটারের এত ভালো অভিনেতা এবং আমাদের মানে ইন্ডাস্ট্রির এত ভালো অভিনেতা, সে এইভাবে যখন বলছে তখন সেটা ভীষণ আনন্দের। আমি আসলে ভাইয়া অভিনয়টা করতে চেষ্টা শুরু করেছি রেহানা মারিয়াম নূর থেকে, যেটা দিয়ে আমরা কানস ফিল্ম ফেস্টিভ্যালে গেল বাংলাদেশ। সেইটা থেকে আমি আসলে শিখেছি প্রথম যে চরিত্রটা কিভাবে আসলে হয়ে ওঠা যায়। তার আগে মানে আমি কখনো আসলে কোনো চরিত্রকে ধারণ করা যেটাকে বলে, বা বহন করা কিংবা তাকে অনুভব করা, এগুলো আমি কিছু করতাম না, আমি জাস্ট করার জন্য করতাম। মানে আমার ওই মানে এই টার্মগুলো আপনি যেমন জানেন যে আসলে একটা চরিত্রকে কিভাবে ধারণ করতে হবে, বহন করতে হবে, কিন্তু যেই মেয়েটা লাক্স থেকে আসছে, যে জীবন নাচ করে নাই, গান করে নাই, যে স্টেজে দাঁড়ায় একটা ছড়া বলে নাই, তার জন্য ধরেন অভিনয়টা কিন্তু এইটা না আসলে এখন আমার কাছে যা। তো সেটার জন্য আমার কিন্তু এক ধরনের গ্রুমিং এর মধ্যে দিয়ে আমি গেছি, এবং সেই গ্রুমিংটা আমার হয়েছে রেহানা মারিয়াম নূরের যে প্রসেসটার মধ্যে দিয়ে আমি গেছি। আমার ডিরেক্টর এবং আমার পুরো টিমের একটা এখানে অনেক বড় অবদান আছে, এবং রেহানার রেহানার ক্যারেক্টারটার একটা অনেক বড় অবদান আছে আমার এই জায়গায় পর্যন্ত আসাতে। আসলে আমি যখন আমার মনে পড়ে, আমি কিছু অনুভূতি আছে না যে আমরা ভুলতে পারি না, আবার কিছু অনুভূতি আছে মনে করতে পারি না। যেমন আমি জীবনে প্রথম কবে হেঁটেছি এটাও মনে করতে পারছি না, এতই আগে হেঁটেছি। কিন্তু আমি প্রথম কবে সাইকেল চালিয়েছি সেটা কিন্তু মনে করতে পারি বা ফিল করতে পারি, যে প্রথম যখন সাইকেলটা চলতে শুরু করলো এবং আমি চালাচ্ছি, একটা অদ্ভুত অনুভূতি কাজ করে যে আমি আমার ভর ছেড়ে দিয়ে, ওজন ছেড়ে দিয়ে ভিন্ন একটি বাহনে করে আমি ভিন্নভাবে চলছি।
কিংবা সাঁতার কাটা, এক্স্যাক্টলি। যখন আমি আমরা ভাসতে ভাসতে শিখলাম, তো আমি যখন সাঁতার থেকে ভিন্ন মানুষ হতে পারি, সত্যি যখন ফিল করতে পারি যে আমি ভিন্ন কেউ, তখন আমি একই ধরনের অনুভূতি আমরা পাই, তাই না? একদম। আমি এটা সেটা- একটা এত সুন্দর করে বললেন, আমি তো আজকে মনে হচ্ছে মুগ্ধের পর মুগ্ধ হয়ে থাকবো। মানে একদম সত্যি তাই, যে আমরা যখন ভাসতে শিখি তখনকার যে অনুভূতিটা, একটা চরিত্রকে ধারণ করার পর কিন্তু সেই অনুভূতিটাই হয় যে নতুন একটা কিছুর মধ্যে ঢুকে গেলাম, এবং ওর ওয়ার্ল্ডটা, ওর সেই পুরো দুনিয়াটা, মানে আমার ক্ষেত্রে যেটা হয়, যদিও যারা অনেক ভালো অভিনেতা অভিনেত্রী তাদের জন্য মানে এটা তারা মানে এখনই রপ্ত করে ফেলেছেন এখন এই সময়ের মধ্যে, কিন্তু আমার জন্য খুব কঠিন হয়ে যায় চরিত্র থেকে বের হওয়া। মানে আমি যখন কোনো চরিত্র করতে থাকি, আমি কিন্তু মানে স্বাভাবিক জীবনে আমার রিয়েল লাইফেও আমি ওই চরিত্রকে বহন করতে থাকি। তো তখন সেইটা আবার আমার জন্য মানে আমার আশেপাশের মানুষের জন্য একটু স্ট্রেসফুল হয়ে যায়, কারণ আমি যে চরিত্রগুলো পছন্দ করছি সেগুলো দেখা যায় যে একটু স্ট্রেসফুল, একটু ডার্ক, তো তখন ওইটা আবার এফেক্ট করে। কিন্তু এই চরিত্র হয়ে ওঠার যে একটা আনন্দ, এটা সত্যিকার অর্থে আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমি সাইকেল চালাতে পারি না কিন্তু আমি সাঁতার কাটতে জানি। সো আমি জানি যেদিন আমি ভাসতে পারলাম প্রথম, সেটার যে অনুভূতিটা সেটার সাথে অবশ্যই মিল আছে। আচ্ছা, থিয়েটারের কথা তুমি বলে ফেলেছো যে থিয়েটার, তোমার ব্যাকগ্রাউন্ড থিয়েটার নাই, এর মানে আমার যত থিয়েটারের বন্ধুরা আছো বা আমরা যারা অনেক ডিসিপ্লিন রূপে কাজ করার চেষ্টা করি, অবশ্যই আমাদের এটা গ্রুমিং বা আমাদের এই লার্নিংটা থিয়েটার থেকে হয়, কারণ আমাদেরকে শেখায় টিম ওয়ার্কটা, এবং আমি চাইলেই পারি না আসলে একা হয়ে উঠতে, ওখানে কোনোভাবেই সম্ভব না থিয়েটারে। আর থিয়েটার তো আসলে শুধু অভিনয়ের জায়গা আমাদের জন্য নয়, থিয়েটার ইটস এ লাইফস্টাইল। আমি কিভাবে খাবো, আমি কি খাবো, আমি কেন খাবো, আমি কি ভাববো, আদৌ ভাববো কিনা, ভাবনাটা কিভাবে প্রকাশ করব, আমি দেশের অবস্থায় কিভাবে রিয়্যাক্ট করব, মানুষের প্রতি আমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করব, এসবই আমাকে থিয়েটার শেখাচ্ছে। থিয়েটার একটা কমপ্লিট লাইফস্টাইল, থিয়েটার মোটেই অভিনয়ের জায়গা নয়। তবে তাহলে আমি থিয়েটারের বন্ধুদেরকে বলবো যে শুধুমাত্র আমরা থিয়েটার থেকে ডিসিপ্লিন শিখে এসে সেটা চর্চা করি না, থিয়েটার ছাড়াও এই ডিসিপ্লিন শেখা সম্ভব। আবার সেই সহকর্মীদেরকে আমি বলবো যারা থিয়েটার থেকে আসেনি, যে থিয়েটার থেকে না আসলেও এরকম সিনসিয়ার আর্টিস্ট হয়ে ইন্ডাস্ট্রিতে সার্ভ করা সম্ভব। বাঁধন তার উৎকৃষ্ট উদাহরণ। না, আমি উদাহরণ কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে ভাইয়া একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যখন একজন পৌঁছে যায়, আমরা শুধু তার ওই জায়গাটা দেখি যে ও আচ্ছা এখানে সে আজকে পৌঁছে গেছে, কিন্তু তার পেছনে কিন্তু অনেক কিছু থাকে। তো তার মধ্যে ডেফিনেটলি ডিসিপ্লিন একটা অন্যতম, মানে আমার কাছে মনে হয় যে স্তম্ভ, যেটা থাকাটা খুব জরুরি, এবং সিনসিয়ারিটি। তুমি জানো ওই সেটে কবে জানো আমি 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 ক্রিকেটের ভক্ত হয়েছি বেশি দিন আগে না, তো এবং গত কিছু বছরের গল্প। তো ভক্ত হওয়ার বিভিন্ন কারণ আছে, মানে একে তো পারফরমেন্স বা বাংলাদেশ টিম অনেক ভালো খেলছে, সাকিব মাশরাফির খেলা দেখে মুগ্ধ হয়েছি, মুশফিকদের খেলা দেখে মুগ্ধ, যে কি চমৎকার খেলা। আমি আগে একটা টেলিভিশনে চাকরি করতাম, ওখানে আমি শিশুদের জন্য ক্রিকেটের শো করতাম। তো তখন ওদের সঙ্গে আমাকে মিশতে হয়েছে, আমি কিছু ইন্টারভিউজ করেছি, তখন আমি দেখেছি ওরা কতটা ডিসিপ্লিন। ওরা সময় মতো ঘুমায়, সময় মতো ঘুম থেকে ওঠে, সময় মতো প্র্যাকটিসে আসে। তো অদ্ভুতভাবে ওরা খেলার মাঠে, দেখো স্টেডিয়ামের আগেই মোবাইলটা রেখে যায়, মানে মোবাইল নিয়ে স্টেডিয়াম ভিতরে ঢুকতে পারে না। আমরা কিন্তু সেটে দেখা যায়, মানে এমনও আমি দেখেছি যে আমার সহকর্মীদেরকে, যে ক্যারেক্টারটার সঙ্গে পকেটে মোবাইল থাকার কথা না, তো বোঝা যাবে তো ঠিক আছে লুঙ্গি পরে ক্যারেক্টার করছে, লুঙ্গির পেছনে মোবাইলটা রাখা, আবার অন শট সেটা ভাইব্রেট করছে বা মাঝে মাঝে বেজে উঠছে। তো ক্রিকেটার যদি স্টেডিয়ামে এরকম ব্যাট করতে করতে হঠাৎ করে যদি রিং বাজে, একটু দাঁড়ান একটু কথা বলে নি, তারপর মোবাইলটা বের করে, কি হতে পারতো, যেটা আমাদের সেটে হয় কিন্তু এক্সকিউজ মি একটা কল, ইম্পর্টেন্ট কল, মানে ডিউরিং শর্টও আমরা মোবাইলটা রাখতে পারছি না, এতটাই এনগেজড থাকি আমরা টু আওয়ার রিয়েল লাইফ। বা আমাদের হয়তো সেটা প্রয়োজন হতে পারে অনেকের বেশি, কিন্তু অতটুকু সময় আমরা এই যন্ত্রটা থেকে দূরে থাকতে পারছি না। এখনো সামনে রেখেছি, যদিও এটা কাজে, কারণ এই কথাটি আমরা যেটা বলছি রেডিওতে দর্শক শুনছে, আমাদের ফেসবুকে আমাকে শেয়ার করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, হ্যাঁ শেয়ার করে দাও। না, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে পৃথিবীতে মানে যাদের আমরা সব সাকসেস স্টোরিগুলো যখন শুনি, আমরা মনে করি যে ও আচ্ছা মানে এরা তো সাকসেসফুল হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা সাকসেসের পেছনেই কঠোর পরিশ্রম এবং সততা লাগবে, ডিসিপ্লিন লাগবে, ডেফিনেটলি।
লাক্স দিয়ে তোমার ক্যারিয়ার শুরু টেলিভিশনে, তাই তো 2006 সুন্দরী, এখন 2026, 20 বছর। আমি ভাবতে পারি না ভাইয়া, তুমি তো বড়ই হও নাই, আমি তো ওরকমই দেখছি। আমি ভাবতেই পারি না, কারণ আমার জন্য আসলে আমার মনে হয় আমি ওই দিন লাক্স থেকে বের হয়েছি, ওই দিন মানে ওই বছরও মনে হয় না, আমার মনে হয় ওই দিন লাক্স থেকে বের হয়েছি। এবং আগে যখন সিনিয়র যত আর্টিস্টরা আছেন ওনাদের ইন্টারভিউস দেখতাম, তো ওনারা এরকম বলতো যে 20 বছর 25 বছর ধরে কাজ করছি, আর আমি ভাবতাম আল্লাহ এত বছর কাজ করা যায়, এত বছর কিভাবে কাজ সম্ভব? করে কিভাবে সম্ভব। আর এখন যখন আমি বলছি 20 বছর ধরে কাজ করছি, মানে আমার কাছে মানে হয় না যে ওই দিন আমি আর মমো আমরা একটা ফেস্টিভ্যালে গেলাম নেদারল্যান্ডসে, রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তো মমো আর আমরা তো একই ব্যাচের ছিলাম, মমো ফার্স্ট আমি থার্ড। তো আমরা একই রুমে ছিলাম, তো আমরা অনেক এটা নিয়ে গল্প করছিলাম যে এতগুলো বছর চলে গেল। ও বলছে 92, এতগুলো বছর চলে গেল, দেখো তো আমাদের সময়টা কিভাবে চলে গেল। আমি বলছি হ্যাঁ, তোরও একটা বাচ্চা এত বড় হয়ে গেছে, আমার মেয়েটাও এত বড় হয়ে গেছে, হ্যাঁ, এবং ক্যারিয়ারটাও কোথায় চলে আসলো, এবং একসাথে আমাদের এত বছর পর একটা কাজ হলো। খুব ভালো লাগলো আসলে। এবং চ্যানেল আই তো আমার কাছে আসলে আমি সব সময় বলি, আমি এখনো বলি যে চ্যানেল আই হচ্ছে আমার জন্য আমার আরেকটা পরিবার। কারণ যেই সময়টা চ্যানেল আই মানে লাক্স চ্যানেল আই সুপারস্টার আমার পাশে দাঁড়িয়েছে, সেই সময়টায় আমার আশেপাশের আমার কাছের মানুষরা আমার হাতটা ছেড়ে দিয়েছিল। সো সেই জন্য আমি খুবই গ্রেটফুল চ্যানেল আই এবং লাক্সের কাছে অলওয়েজ, যে ওরা আমাকে আসলে ওই প্ল্যাটফর্মে ওইটুকু সাপোর্ট যদি না দিত তাহলে আজকে হয়তো আমি বেঁচেই থাকতাম না। সো তার জন্য চ্যানেল আইয়ের সাথে আসলে অন্যরকম একটা মায়া কাজ করে, ভালো লাগা কাজ করে। আর আগে তো আমাদের একটা সিস্টেম ছিল যে আমরা প্রায় 1-1.5 বছর অন্য জায়গায় কাজ করতে পারতাম না, তো সব হচ্ছে চ্যানেল আইয়ের সাথেই কাজ, বা এখানেই আসছি, এখানেই আড্ডা দিচ্ছি, হ্যাঁ, সাগর আঙ্কেলের রুমে যাচ্ছি, হাসান ভাইয়ের রুমে যাচ্ছি, মানে অনেক অনেক মজার স্মৃতি। মানে আমাদের হয় না যে সব, আমার অনেক স্টাফ আছে এখানে যারা এখন মানে বয়স হয়ে গেছেন, ওনারা এখন আছেন, এখনো মানে গার্ড আছেন অনেক, যারা আমাকে দেখলে মানে হয় না যে আমি আর্টিস্ট বাঁধন বা এখন বাঁধন হয়ে গেছি, ওই বাঁধনকে কিন্তু ওরা আমাকে দেখে খুশি না, ওরা খুশি যে ওই বাঁধনটা আসছে, যে হ্যাঁ এসে হ্যাঁ ভাই কেমন আছেন, কি অবস্থা। সো ওইটা খুব ভালো লাগে আসলে, যে ওইটা যে এখনো আসলে আছে, ওই ওই আন্তরিকতাটা যে আছে চ্যানেল আইয়ের এখনো। চ্যানেল সেটা আছে, চ্যানেল আই যে পরিবার বলে, আসলে চ্যানেল আই পরিবার। ধন্যবাদ চ্যানেল আই। আর চ্যানেল আই ওটাও আছে, তুমি যেটা বললে যে একটা গার্ড, অনেক গার্ড। তুমি কত বছর? 26 বছর। বললাম না, কেউ যায় না, কেউ যায় না তো, কারণ ওই আমি তখন ওনারা ইয়াং ছিলেন, এখন একটু হালকা বয়স হয়েছে, মানে আমার বয়সও বেড়েছে স্বাভাবিক, কিন্তু আমি ওনাদেরকেই দেখছি এবং ওনারাও আমাকে ওই চোখেই দেখছে। মানে সাগরের ছাড়তেও চায় না, ছাড়ে না কিন্তু সাগর ভাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। আঙ্কেল আসলে মানুষ হিসেবে এইরকম যে আসলে সবাইকে ওই যে যেটা আপনি বললেন যে শুধু বলে না যে এটা একটা পরিবার, সে আসলে এটাকে মানে বিশ্বাস করে এবং সে এটাকে আবার প্রয়োগও করে। মানে ধরেন আপনি যখন কোনো একটা বিপদে পড়বেন, আমার কাছে কেন যেন মনে হয় মিডিয়াতে মানুষ সবার আগে সাগর আঙ্কেলকে ফোন দেয় যে আমার এই বিপদটা হচ্ছে। অ্যান্ড এটা আমি আমার লাইফ দিয়ে বুঝি যে কোনো কিছু হলে। এবং আপনাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, আমার যে সেকেন্ড বিয়েটা হয়েছিল, সেই সেকেন্ড বিয়েতে যার সাথে আমার বাচ্চা আছে, সেই বিয়েতে আমার উকিল বাবা কিন্তু সাগর আঙ্কেল ছিলেন। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আঙ্কেল আমার উকিল বাবা আপনি হবেন, কারণ আপনি মানে আমার বাবা মার পর আমার জীবনে যদি কোনো কেউ গার্ডিয়ান হয় সেটা আপনি এটা করবেন। তো সেই বিয়েটা টিকে নি, কিন্তু আমাদের মানে ওই সম্পর্কটাও একটা আছে, যে শুধু যে চ্যানেল আই লাক্স চ্যানেল আই থেকে ব্যাপারটা এরকম না, সে আমার সম্পর্কে উকিল বাবাও হন। আচ্ছা, তোমার এই বিয়ে প্রসঙ্গে আসবো। সাগর ভাইয়ের আরেকটি কথা আমি তোমাকে মানে এই এখন মনে পড়লো যে পরিবার বা দায়িত্বের নেওয়ার জায়গাটা, আমাদের সহকর্মী হিমু মারা গেছেন। তো মারা যাওয়ার পরে যখন লাশ হাসপাতালে আছে, তো পোস্টমর্টম করা হবে, তো কেউ একজন বলেছে ওর তো বাবা নাই, আর মাও বোধহয় তার আগে মারা গেছে, বাবা মা কেউ নাই, এখন কে করবে, কি হবে। তো শামসুমন, দেখো সেই মানুষটিও এখন নাই। তো শামসুমনের কাছ থেকে জিনিসটা আমার শোনা, তখন সাগর ভাই তাকে বলছে ওখানে গিয়ে হাসপাতালে গিয়ে বলো ওর বাবার নাম ফরিদুল্লাহ সাগর, ওকে নিয়ে আসো। সুমন ভাই গেছে, লাশ নিয়ে আসা হয়েছে চ্যানেল আইতে, চ্যানেলে জানাজা হয়েছে এবং সমস্ত কাজ
সাগর ভাই বাবার দায়িত্ব পালন করেছে ওই সময়? না, সেটা সে করেন। করে। তোমার বিয়ের কথা বলো। দ্বিতীয় বিয়ে উকিল বাবা সাগর ভাই। হ্যাঁ, তো বিয়ে কটা করেছো? 2টা করেছি। আরো করবে? করার ইচ্ছা হচ্ছিল মাঝখানে ভাইয়া একটু, মানে গত বছর একটু ডিপ্রেশনে ছিলাম, কাজ ছিল না একদম হাতে, এন্ড দেন মনে হচ্ছিল কি করব না। মানুষও প্রচন্ড বুলি করছিল, প্রচন্ড ভাবে আসলে হিউমিলিয়েট করছিল, থ্রেট করছিল। তো সবকিছু মিলে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, অনেক তো যুদ্ধ করলাম, এখন একটু সেটেল ডাউন করি। আর আরেকটা হচ্ছে যে একটা বয়সের পর এখন এসে মনে হয় যে একটা পার্টনার থাকলেও থাকতে পারতো, যার সাথে একটু বসে কফি খেলাম, একটা সিনেমা দেখলাম, একটা বই নিয়ে আড্ডা দিলাম, বা একটু হাঁটলাম। হ্যাঁ, এইটার জন্য তো একটা সঙ্গী লাগে আসলে। তো সেই জায়গা থেকেও চিন্তা করে ভাবছিলাম, পরে মানে আমি আসলে ছেলে খুঁজে পাই নাই। এই সঙ্গের জন্য তো আর বিয়ে কি জরুরি? মানে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। তার পরবর্তীতে আমার আবার চিন্তাটা আমি চেঞ্জ করছি। মানে অনেকে বলে তোমার চিন্তা এত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় কেন? মানুষের চিন্তা চেঞ্জ হয় এবং এটা সত্য। এটা বলাতে কোনো আসলে মানে দ্বিধা থাকার দরকার নাই। হ্যাঁ, আমার চিন্তা চেঞ্জ হতেই পারে, আমার সিচুয়েশন অনুযায়ী আমার চিন্তা ভাবনা সব চেঞ্জ হবে। তো তারপর আমি চিন্তা করলাম আসলে কি এটার জন্য আমার বিয়ে করার দরকার? বিয়ে করে আসলে না, আমার যেটা হচ্ছিল ভাই, আমি আপনাকে বললাম, আমাকে প্রচন্ডভাবে আসলে বাংলাদেশে মানুষ বুলি করছিল, স্পেশালি আমাদের যে মানে যে সরকারের পতন ঘটেছে তাদের পক্ষ থেকে আমাকে ভীষণভাবে আসলে বুলি করা হচ্ছিল, থ্রেট করা হচ্ছিল, নানানভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা হচ্ছিল। তো তখন মনে হচ্ছে যে আসলে এই যুদ্ধটা আমি আর করতে চাই না। তো তারপরে আবার হঠাৎ করে আমার যেটা হয়, মানে এটা আমার প্রায়ই হয়, আমার ক্রনিক ডিপ্রেশন আছে। তো আমার যখন অ্যাটাক হয় তখন আমি ওই অফ মুডে ছিলাম, যে যখন আমার সবকিছু খারাপ লাগছিল, তো তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আসলে যে বিয়ে করব, বুঝছেন। কিন্তু তারপরে যখন আবার আমার সেই ভালো থাকার সময়টা চলে আসলো, একটা ডিরেক্টরের ফোন পেয়ে যে একটা সিনেমা বানাবে, আমাকে একটা ক্যারেক্টারের জন্য যখন বললো, আমার তখন মনে হলো যে না, একদম এত হতাশ হওয়ার কিছু নাই। সেই সিনেমাটা নিয়ে একটা ভালো সংবাদ আমরা কিছুদিনের মধ্যে পেতে যাচ্ছি। সো তখন আমি আবার জাগ্রত হলাম যে না, এরকম করলে হবে না। আবার ওয়েট ঠিক করলাম, আমার প্রায় 20 কেজি ওজন বেড়ে গিয়েছিল। সো তারপরে আবার ওয়েট ঠিক করলাম, ঠিক করে আবার কাজ শুরু করলাম। আর এখন মনে হয় যে একটা সঙ্গী হয়তো আমি চাই, কিন্তু তাকে বিয়ে করব কিনা, এখনই হুট করে সিদ্ধান্ত নেব কিনা, সেটা এখন আমি শিওর না। তোমার জন্য শুভকামনা থাকলো। হাত ধরে হাঁটা, চা খাওয়া, কফি খাওয়া, হ্যাঁ, বৃষ্টিতে ভেজা, এসব আমার খুব ইচ্ছা। মানে এগুলো কি, হ্যাঁ, কিন্তু এগুলো কি সিনেমায় হয় কিনা, এগুলো কি বাস্তবে হয় ভাইয়া? হয় না? আচ্ছা, তোমার এক্সপেরিয়েন্স এরকম হয়নি? আমার এক্সপেরিয়েন্স আমার বয়ফ্রেন্ডের সাথে হয়েছে, কিন্তু আচ্ছা, হাজবেন্ডের সাথে হয় নাই। মানে বয়ফ্রেন্ড আর 2 হাজবেন্ডের সঙ্গে, মানে আলাদা ব্যক্তি? আলাদা, অবশ্যই আলাদা। প্রথম স্বামীকে কি আমরা চিনি? মানে ইন্ডাস্ট্রি না। দ্বিতীয় স্বামী ইন্ডাস্ট্রি না, বাট সে খুব চিনাইছে নিজেকে। আচ্ছা, বিকজ সে যখন আমার বাচ্চাকে নিয়ে যেতে চায় 2017-তে আমার কাছ থেকে, তো তখন সে এসে সবাইকে এরকম ইন্টারভিউজ দিচ্ছিল, এবং ওর একটা ফ্রেন্ড ছিল, ওনার নাম হচ্ছে গোর্কি, উনি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ছিলেন। আচ্ছা, তো ওই গোর্কি ভাইকে দিয়ে উনি নিউজ করাতেন আমাকে নিয়ে, যে আমি একটা লোভী, আমি একটা ডাইনি, আমি অসামাজিক কার্যক্রম করি। তারপর আরো কি কি কঠিন কঠিন শব্দ, ওইটা আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি স্মৃতি হিসেবে, যে কি কি লিখেছে ডিভোর্স লেটারে। সো এরকম ওইটা লিখে আমাকে পাঠাইছে, এবং ওগুলো সে নিউজ করাতো। তো ওই সুবাদে তাকে সবাই একটু চিনে। আর যেহেতু সেকেন্ড বিয়েটা যখন আমার হয়েছে, তখন আমি মিডিয়াতে অলরেডি আছি, তো তখন এক ধরনের তো কিউরিসিটি মিডিয়ার ছিল, যে কে কি এরকম। আমি আজকে আসার পথে এক অভিনেত্রীকে কল দিয়েছি, এমনি কথা বলার জন্য। বলছি না আজকে পডকাস্ট রেকর্ডিং আছে, গেস্ট বাঁধন। পাশ থেকে বলল, বাহ শারদ ভাই, আজকে আপনার পডকাস্ট জমে যাবে। কেন? বলো সাংঘাতিক ভালো কথা বলো, সাংঘাতিক সাহসী একটা মেয়ে। এখন দেখছি আসলে তুমি সাহসী। ভালো, থ্যাংক ইউ। আমি এরকম বেশ সাহসী মেয়েদের সঙ্গে আমার দেখা হয়েছে, বা দেখা হয়, পডকাস্টও হয়েছে।
আমি আসলে সাহসী মেয়েদের সঙ্গে কথা বলতে পছন্দ করি, কারণ আমি চাই একজন সাহসী মেয়েকে দেখে আর 10 জন মেয়ে সাহসী হয়ে উঠুক, কারণ আসলে সাহসের প্রয়োজন আছে। কারণ এই যে তুমি বুলিং এর কথাটি বললে, এই বুলিং একটা মানুষকে এটা কিন্তু শুধু মেয়েদের জন্য না, তুমি একটা পুরুষকেও তুমি বুলি করতে থাকো, একটা শিশুকেও যে বুলি করতে থাকো, ও ডিপ্রেশনে যেতে পারে, ও নিজের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। তো ওইটাকে ফেস করতে পারে বা ওইটাকে রিকভার করতে পারে একমাত্র সাহস এবং আত্মবিশ্বাস, আত্মসম্মান বোধ, এটি খুব প্রয়োজন আছে। এই 20 বছর ক্যারিয়ারে তুমি অনেক সম্মান কুড়িয়েছো, অসম্মান কুড়িয়েছো কোথায় কোথায়, মনে আছে বা মনে পড়ে? প্রচুর অসম্মানিত হয়েছি আমি সবচেয়ে অসম্মানিত হয়েছি আমার নিজের বাবা মার কাছ থেকে। আমার নিজের বাবা মার কাছ থেকে এইটা এখন আমি ওপেনলি বলার মতো জায়গায় নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে আমাকে মানে আমার জীবনের অসম্মান শুরু হয়েছে নিজের বাবা মার কাছ থেকে। তারপর নিজের যাদের সাথে বিয়ে হয়েছে তারা আমাকে অসম্মান করেছে, কিছু কাছের মানুষ, ভালোবাসার মানুষ, বন্ধু অপমান করেছে, কিছু কাজের ক্ষেত্রে কলিগরা অপমান করেছে। আর বাইরের মানুষ কি করেছে সেটা তো আসলে আমি খুব একটা গণায় ধরি না, বাট কাছের মানুষরাও করেছে। কিন্তু সেগুলো আমি আসলে সবসময় হজম করেছি এরকম না, কিন্তু ওই যে আমি বললাম যে যখন আপনার নিজের প্রতি বিশ্বাসটা থাকবে, নিজের প্রতি আত্মসম্মান বোধটা থাকবে, তখন আপনাকে ভেঙে ফেলাটা একটু কঠিন। কিন্তু যেই বয়সে আসলে আমার অপমানগুলো, আমি অসম্মানিত হতে শুরু করেছিলাম, সে বয়সটা এত কম ছিল, এত ছোট ছিল, আমি তখন 18-19 বছর বয়স। তো ওই সময়টা থেকে আসলে মানে আমার কাছে মনে হয় যে ওই সময়টায় মেয়েরা এত স্ট্রং থাকে না, তো যার জন্য আমার খুব চেষ্টা থাকে আমার মেয়েকে আমি সবসময় মানসিকভাবে, মানে আমি চাই যে ও মানসিকভাবে একটা শক্তিশালী মানুষ হোক, এবং এইটা যাতে ওকে কখনো আহত না করে, কারো অসম্মান বা কারো কষ্ট দেয়া যাতে ওকে আসলে খুব বেশি আঘাত না করে। আঘাতপ্রাপ্ত তো আমরা হবই ভাইয়া, মানে এটা স্বাভাবিক, আমি মানুষ, আমি তো আর সুপার হিউম্যান বিং না, আমার কষ্ট লাগবে, কিন্তু ওইটা যাতে আমি ওভারকাম করতে পারি, এটা আমি চাই আমার সন্তানের জন্য বা ফিউচারে যারা আসলে এখন ইয়াং জেনারেশন আছে তাদের জন্য। এবং আমি খুবই একটা কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হওয়া, আমি মানে হয় না যে খুবই কনজারভেটিভ, আমি নাচ গান কিছু পারি না, আমি অনেক ক্লাস 2-3 থেকে সালোয়ার কামিজ পরি, একদম এরকম হয়ে বড় হওয়া মেয়ে। এবং আমি জানি আমার ডেস্টিনি কি, আমি পড়াশোনায় অসম্ভব মেধাবী ছিলাম, তো মেডিকেলে পড়েছি, হ্যাঁ, তো মেধাবী ছিলাম, তো আমি জানতাম আমি মেধাবী, আমি সুন্দরী, কিন্তু আমি জানতাম যে আমার একটা ভালো বিয়ে হবে, এটাই হচ্ছে মেইন টার্গেট আর কি, বুঝছেন? সো ওই জায়গা থেকে আজকের মাধ্যম হয়ে ওঠার জার্নিটা এত সহজ ছিল না, কিন্তু আমি তো করতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু করতে পেরেছি, এবং আমি আপনাকে বললাম যে আমার মানে ক্রনিক ডিপ্রেশন আছে এবং আমি সুইসাইডালও ছিলাম, আমি কিন্তু লাক্সে আসার আগের ঘটনা বলছি এটা। আমি যখন লাক্সে আসছি তখন আমি ওই যে বললাম না যে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্ল্যাটফর্মটার কাছে আমি অনেক গ্রেটফুল। তখন আমি রিহ্যাব সেন্টার থেকে আসছি, কিন্তু আমি রিহ্যাবে ছিলাম প্রায় 3-4 বার আমার মেন্টাল ইলনেসের জন্য। আমার সিভিয়ার ডিপ্রেশন ছিল উইথ সুইসাইডাল টেন্ডেন্সি, তো আমি সুইসাইড অ্যাটেম্প করতাম, করে আমাকে ওয়াশ করা হতো, তারপরে ভর্তি করা হতো, এরকম একটা সিচুয়েশন ছিল। তো ওই জায়গা থেকে আমি রাস্তায় যাওয়ার সময় একদিন দেখি দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি, তো আমার হুমায়ুন আহমেদ স্যারকে খুব পছন্দ, আমার মনে হচ্ছে আমি ওনাকে আমার গল্পগুলা বলে আমি মরে যাব, ঠিক আছে? তো আমি এর জন্য লাক্সে আসছি, কিন্তু অ্যান্ড দেন লাক্স আমাকে ওই সময়টা যখন আমি টপ 25-এ চলে আসছি, তখন আমার যে প্রথম এক্স হাজব্যান্ড, এটাকে অনেকে গুলিয়ে ফেলে, কিন্তু প্রথম এক্স হাজব্যান্ড, তখন সে বিভিন্ন জায়গায় মেল করেন, ইউনিলিভারে, বিভিন্ন পত্রিকা অফিসে, যে এই মেয়েটা রিহ্যাবে ছিল, এই মেয়েটার বিয়ে হচ্ছে, এই মেয়েটা ড্রাগস নেয়, এই মেয়েটা খারাপ, এই সেই নানান কিছু বলে। তো তখন লাক্স চ্যানেলাই সুপারস্টার এই প্ল্যাটফর্ম, স্পেশালি ফরিদুর রেজা সাগর এবং আমাদের ইউনিলিভার একজন ভাইয়া ছিলেন নওশাদ করিম চৌধুরী, ওনারা দুইটা জায়গা থেকে ইনফরমেশনটা পেয়েছে যে আমার সাথে আসলে অন্যায় করা হচ্ছে।
এবং সেই অন্যায়টা যদি কন্টিনিউ করা হয়, আমাকে যদি ওরা এখন বের করে দেয় বা ওরা বলে যে আমি আর কন্টিনিউ করতে পারবো না, তাহলে সেই অন্যায়টাকেই আসলে মানে কন্টিনিউ করা হবে। সেই অন্যায়টা কি তারা মানে সহায়তা করবে নাকি তারা আমার সাথে এসে দাঁড়াবে, এই ডিসিশন কিন্তু তাদেরকে নিতে হয়েছে এবং তারা আমার পাশে দাঁড়িয়েছে। সো তারা তখন যদি আমার পাশে না দাঁড়াতো, আমি এতদিনে হয়তো আরো ডিপ্রেশনে চলে যেতাম। আমি এখনো থেরাপি নেই, মেডিসিন নেই, কিন্তু আমার একটা কন্ট্রোলের মধ্যে আছে জিনিসটা। কিন্তু তখন যদি আমি এই জায়গা থেকে ধরেন একটা আবার অপমানিত হলাম, যে ধরেন বের হয়ে গেলাম ওখান থেকে, আমাকে বললো তুমি আর কন্টিনিউ করতে পারবা না, হ্যাঁ, তাহলে আপনি ভাবেন ওই মেয়েটার কি হতো। সো আর আপনি ভাবেন যে ওই মেয়েটাকে তারা শুধু একটু খালি সাপোর্ট দিছে, বাকিটা আমি আমারটা আমার মতো করছি, কিন্তু একটু খালি সাপোর্ট দিছে যে না, ও যতটুকু পারে ও যাবে, আমরা ওকে এই কারণে এখান থেকে ডিসকন্টিনিউ করবো না। সো এই সাপোর্টটার কারণে আজকে ওই মেয়েটা আজকে আজমেরি হক বাঁধন হচ্ছে। সো আমার তো গ্রেটফুল না হয়ে আর কোনো উপায় নাই আসলে। এটি যদিও ছোট্ট সাপোর্ট না, এটি বেশ বড় সাপোর্ট। তারপরও আসলে একটি মানুষের চলার পথে ছোট্ট একটি সাপোর্টও কিন্তু তার জীবন পাল্টে দিতে পারে। আমাদের ছোটবেলা যখন হাঁটতে শিখি, একটু আলতো করে ধরলে কিন্তু শিশু হাঁটতে পারে, সেই হাঁটা দিয়ে তার জীবন শুরু হয়, এরপরে সে বছরের পর বছর শুধু হাঁটতেই থাকে। তো সেই সময়কার বাঁধন একটু হাঁটতে সাপোর্ট পেয়েছে, আজকে বাঁধন আমাদেরকে এতটা সম্মান বয়ে এনেছে। আচ্ছা, তুমি অসম্মানের কথা দিয়ে আমরা একটু গেছিলাম, তো কলিগদের অসম্মানের কথা উঠে এসেছিল যে তাদের কাছ থেকে তুমি পেয়েছো। আমি অনেক বেশি তোমার অসম্মানের আমি শুনিনি বা আগে জানিনি, যেহেতু এটা আমার চর্চার মধ্যেও নাই। কিন্তু 2024 সালের রাজনৈতিক এই পট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সহকর্মীদের মধ্যে অনেক মতভেদ তৈরি হয়েছে, মতের অনৈক্য তৈরি হয়েছে, এবং আমরা বিভক্তও হয়েছি। তো সেখানে অনেক সহকর্মী আমাদের তোমাকে অনেক রকম অসম্মান করেছে। এটা নিয়ে তোমার মানে তোমার ভিতরে এখন কি অনুভূতি কাজ করে? কোনো রাগ, ক্ষোভ, ঘৃণা কারোর প্রতি? আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, একটা সমাজে বাস করতে হলে প্রত্যেকটা মানুষ যে একই বিশ্বাসে বিশ্বাসী হবে বা একই মূল্যবোধ তার মধ্যে মানে ডেভেলপ করবে, এরকম কিন্তু না। আপনার মূল্যবোধ কেমন হবে, আপনার রুচি কেমন হবে, আপনি কিভাবে কথা বলবেন, আপনি কি উত্তর দিবেন কি উত্তর দিবেন না, এটা কিন্তু আপনার পুরোপুরি নিজে তো শিখতে হয়, এবং পারিপার্শ্বিক একটা অবস্থানের ব্যাপার থাকে যে আপনার সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা সব মিলে আপনার একটা আপনি একটা মানুষ হয়ে ওঠেন। এখন কেউ যদি সেই তার কোনো জায়গায় ঘাটতি থেকে, তার কোনো একটা শিক্ষার ঘাটতি থেকে সে যদি আমাকে অসম্মানিত করেন, কিংবা সে যদি একটা কি বলবো হিংসায় বশবর্তী হয়ে, কিংবা তার না পাওয়া থেকে, অতৃপ্তি থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে আমাকে অসম্মান করে, সেটাতে যদি আমি রিয়্যাক্ট করি, সেইটা আমি বাঁধন মানুষ হিসেবে ওই মানুষটা না। আমার শিক্ষা, আমার মনন আমাকে শিখিয়েছে যে অন্য কারো কোনো কথায় আসলে আমার অবস্থান এবং আমার জীবন নির্ধারিত হবে না। আমার অবস্থান, আমার জীবন, আমার কর্ম নির্ধারিত হবে আমার সিদ্ধান্তে। আমার অন্য কারো সিদ্ধান্ত বা মতামতে আমার কিছু হবে না। সো যার জন্য ওনারা যা করেছেন বা করছেন, এটা একান্তই ওনাদের শিক্ষা, পারিবারিক শিক্ষা বলেন বা স্বশিক্ষা বলেন, যে শিক্ষার কারণেই, একটা ত্রুটির কারণে তাদের মধ্যে এটা হয়েছে। কিন্তু আপনি যদি ধর্মে বিশ্বাসী হন, আমার মনে হয় যে কোনো ধর্ম, শুধু আমাদের ইসলাম ধর্ম না, কোনো ধর্মই কিন্তু আপনাকে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে, অন্যায় করতে, কটূক্তি করতে, ইভেন আপনাকে এটাও বলা হয়েছে কিন্তু যে অনেক সময় অনেক সত্য কথা তুমি বলবা না যদি এটা অন্য মানুষকে আঘাত করে। তো আপনি চিন্তা করেন যে তাকে আসলে কিভাবে আমাদের ধর্মগুলো আমাদেরকে পরিচালিত করার কথা ছিল, কিন্তু আমরা সেখানে ধরেন ধর্মকে নানানভাবে অদ্ভুতভাবে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু ধর্মের যে কত সুন্দর সুন্দর দিক আছে সেগুলো আমরা চর্চার মধ্যে আনতে চাই না। এটা কিন্তু যে সৃষ্টিকর্তাই মানে আল্লাহ বলেছে, আমি আমার বান্দার যে ভুল গোপন করেছি তুমি কেন তা প্রকাশ করছো, কেন প্রকাশ করা যাবে না। সো এটা যদি কেউ করে থাকেন বা করতে চান, সেটা একান্তই তার
ব্যাপার। এটা নিয়ে আমার আগে আগে হলে হয়তো দুঃখ পেতাম, কষ্ট পেতাম, কিন্তু এখন এখন আসলে যে বললাম না যে আমার এত নিজের আপন মানুষরা আমাকে এত কষ্ট দিয়েছে যে আমি যদি এত কষ্ট পেতে চাই ভাইয়া, মানে আমার আমার আর বেঁচেই থাকা হবে না, আমি বেঁচেই থাকতে পারবো না। আমার সারাক্ষণ মন খারাপ করে থাকতে হবে, কান্না করতে হবে, হ্যাঁ, না হলে দরজা লাগিয়ে বাসায় বসে থাকতে হবে। তো সেটা তো আমি করবো না। আমাকে আল্লাহ একটা সুন্দর জীবন দিয়েছে, সেই জীবনটাতে আমি অনেক ভুল করেছি, অনেক অর্জন করেছি, অনেক প্রাপ্তি আছে, অনেক অপ্রাপ্তি আছে, কিন্তু এই সুন্দর জীবনটাকে তো সুন্দর রাখার দায়িত্বটাও আল্লাহ আমাকে দিয়েছে। তো সেইটা আমি আমি সেই চর্চাটা করি। আমি যে খুব ধরেন নামাজ রোজা করি এরকম না, কিন্তু আমি কিন্তু খুব বিশ্বাস করি যে যে আমাকে সৃষ্টি করেছে সে আমাকে প্রচন্ডভাবে ভালোবাসে এবং সে প্রচন্ডভাবে আমাকে সবকিছু থেকে সেভ করে। সো মানে এবং এটা আমি বুঝি যে মানে হয় না যে এটাও কিন্তু আছে যে আপনার অনেস্টি, মানে আপনার নিয়তের উপর আপনার আসলে নিয়তের উপর কিন্তু আপনার এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কি হবেন, কি হচ্ছেন, কি হবে আপনার জীবনে। আমি এটা একদম মনে প্রাণে বিশ্বাস করি যে এটা সম্ভব, এটা সম্ভব যে আমি যদি ভালো মনে নিয়ত করি যে আমি এটা করতে চাই, সেটা সম্ভব। মানে আমি জানি না, আমি সবসময় ভাবতাম যে আমি জীবনে খুব বড় লোক হতে চেয়েছি এরকম না, কিন্তু বড় লোকের বউ হতে চেয়েছি, এটা ঠিক। মানে আমার কাছে মনে হতো যেহেতু যেমন বললাম সুন্দরী ব্রিলিয়ান্ট ছিলাম, তো ভাবতাম যে একটা বড় লোকের সাথে বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার সবসময় নিজের জন্য যদি কিছু আপনি বলেন যে কি ইচ্ছা ছিল, আমার সবসময় মনে হতো কি আমি এমন কিছু করবো যাতে মানুষ আমাকে মনে রাখে। এটা কিন্তু আমার একদম একেবারে মন থেকে হওয়া একটা একেবারে অনেস্ট নিয়ত, এবং সেই নিয়তটা আল্লাহ কিভাবে কবুল করেছে আপনি বলেন। একটা 34 বছরের বয়সের মহিলাকে একটা রেহানা মারিয়াম নূর বাংলাদেশে নাই হইতে পারতো, এটা একটা অন্য কোনো গল্প হইতে পারতো, তাই না? সেখানে আমি কাস্টিং নাও হইতে পারতাম, আমি তখন প্রায় কাজও করি না, আমার কাজ ছেড়ে দিছি অলমোস্ট এরকম অবস্থা। এবং আমি তার আগে ধরেন সমানে পুবাইলের নাটক করি, আমি কিন্তু পুবাইলের নাটককে ছোট করছি না, আমি বলছি যে আমি তখন প্রত্যেকদিন সিরিজের শুটিং করি টাইপের একজন অ্যাক্ট্রেস। তার তো এত ডেডিকেশন দিয়ে রেহানা মারিয়াম নূর করবে, এটাই ওই ছেলেই বা বুঝলো কেমনে? তো এটা তো অবশ্যই আল্লাহর তরফ থেকে হইতে হয়েছে, এবং সেটা হয়েছে। তো মানে এবং আপনি ধরেন জুলাইয়ের অভ্যুত্থানের সময় যখন আমি জনগণের পাশে এসে দাঁড়াইছি, তখন কিন্তু আমরা আমাদের লাইফ রিস্ক নিয়ে দাঁড়াইছি এবং আমাদের কাজকে রিস্ক নিয়ে দাঁড়াইছি। যে মানে আমরা তো আর, আমি অনেস্টলি বলি, আমার বাবা আমাকে একটা কথা বলছেন, আমি যখন বের হচ্ছি জুলাইতে, মানে অগাস্টে প্রত্যেকদিন বাসা থেকে বের হচ্ছি, আমার বাবা যখন 3 তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দিল এবং এক দফা এক দাবি পতনের কথা বলল শেখ হাসিনা, আমার বাবা বলছিলেন যে উনি মারা যাওয়ার আগে পর্যন্ত উনি ওনার ক্ষমতা ছাড়বেন না। সো তুমি ভেবো না যে উনি উনি মরে যাবেন বা ওনার কিছু হবে, উনি ক্ষমতা ছেড়ে দিবেন। তো তুমি যা করছো, তুমি কিন্তু তোমার বাচ্চাকেও রিস্কে ফেলছো, তুমি নিজের পরিবারকে রিস্কে ফেলছো, তুমি নিজের জীবনকে রিস্কে ফেলছো। সো আমরা কিন্তু আর কেউ ভাবি নাই যে উনি আসলে সত্যি সত্যি পালিয়ে যাবেন। পালিয়ে যাওয়ার মতো অবস্থান আমার কাছে, আমি ওনাকে যেভাবে দূর থেকে ভেবেছিলাম শেখ হাসিনাকে, যে উনি পালিয়ে যাওয়ার মতো মানুষ না, আমার কাছে মনে হয়েছিল যে উনি ওখানে বসে মরে যাবেন, তাও যাবেন না আর কি। তো সেই জায়গা থেকে ধরেন কত কিছু হয়ে গেল, তাই না? এত কিছু হলো, তো এত কিছু পর, এত অপমান, এত কিছু, তারপরও আমি তো বেঁচে আছি, আমাকে মানুষ ভালোবাসছে, আমাকে সম্মান দিচ্ছে। আমি মেট্রোতে চড়ি, আমি সিএনজিতে চড়ি, আমি ধরেন নর্মালি মার্কেটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, আমি 11 নম্বর বাজারে খুব যাই, তো ওখানে আমি বেশিরভাগ সময় হিজাব পরে যাই, আমি বাসার কাপড় পরা থাকে, তার উপরে একটা বোরখা পরে চলে যাই আমি। তো অনেক সময় হয় না মেকআপ ছাড়া দেখে অনেকে হঠাৎ করে চিনে না, তো ভয়েস শুনে চিনে যায়, তো তখন বলে আপু আপনি বাজারে আসেন। মানে ওদের কাছে মনে হয় যে আল্লাহ, এই মহিলা এরকম করে বাজারে আসে। হ্যাঁ, আমি তো আপনাদের মতো মানুষ, মানে আমি তো আর আলাদা কিছু না। তো আমার ভালো লাগে, আমাকে তো আল্লাহ অনেক দিয়েছে, তো এই সামান্য অপ্রাপ্তি বা সামান্য অসম্মানে কিছু আসে যায় না ভাইয়া। বাহ, দারুণ। তুমি চমৎকার কথা বলছো যে মানুষ আসলে ঘটনার পরিপ্রেক্ষিতে, একটু আগে বলে যে প্রেক্ষাপট পরিবর্তনে মানুষের ভাবনা পরিবর্তন হয়, সিদ্ধান্ত পরিবর্তন হয়। আবার ঠিক অন্য মানুষের কথা, আসলে যদি আমরা ধরতেই শুরু করি, মানে মানুষের কথা নিয়ে যদি এত ভাবি, তাহলে আমার কথা করবেন এক্স্যাক্টলি, আপনার তো নিজের, আপনি আমার চাইতে ভালো জানেন, কিন্তু আমার যারা অডিয়েন্স, যারা দেখছে আমাকে, আমি তাদের জন্য এই কথাগুলো বারবার একই কথা আমি হয়তো বলতে থাকি। সবাই বলবে তুমি তো একই কথা বলো।
নিজেকে সময় দিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে সংশোধন করতে হয়। ভাইয়া আমি কি এই বাঁধনটা আর 2 বছর আগে এই বাঁধন ছিলাম না, আমি কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনটা আনার জন্য তো আপনাকে এফর্ট দিতে হবে। আপনি ওই এফর্টটা মানুষকে গালি বা গিবত করার চাইতে ওই সময়টা আপনি নিজের উপরে দেন, তাহলে কিন্তু অনেক মানে নিজের ইমপ্রুভ করা যায়। এবং মানুষ কিন্তু অনেক সময় হীনমন্যতা থেকেও মানুষকে আঘাত করে, যে আপনি একটা জিনিস অ্যাচিভ করেছেন, আমি করতে পারি নাই, সো তখন আমার একটা হীনমন্যতা তৈরি হয় যে আমার ওই অ্যাচিভমেন্টটা আমি চাইতাম, কিন্তু আপনি যেহেতু করে ফেলেছেন, এখন আপনার ওই অ্যাচিভমেন্টটা আমাকে কষ্ট দিচ্ছে, তখন মানুষ আঘাত করে। সো এটা মানুষের মধ্যে এক্সিস্ট করে এইভাবে, হ্যাঁ করে, খুব কমনলি করে আসলে। কিন্তু এগুলো থেকে আমরা বেরো হইতে পারি কিন্তু ভাইয়া, পারি। এত কঠিন না। জাস্ট আমি মনে করি যে যারা ধর্ম বিশ্বাস করে তারা ধর্মটাকে যদি সঠিকভাবে চর্চা করে, সঠিকভাবে, আমি এটা 3 বার বলবো, সঠিকভাবে চর্চা করেন। যে বিশ্বাস করেন না সে যদি শুধু মানবিক দিকগুলো কনসিডার করে, সে যদি মানবাধিকারে বিশ্বাস করে, আর প্রত্যেকটা মানুষের যদি নিজের অধিকার স্বাধীনতা সম্পর্কে সচেতনতা তৈরি হয়, তাহলে দুনিয়াটা একদম সুন্দর হয়ে যাবে। বাহ। আচ্ছা, বাঁধনে কিন্তু এখনো মনে হয় বা সঙ্গী খুঁজে পেতে তৃতীয়বারের মতো বিয়ে করতে, আবার তার ছোটবেলা থেকে বা অনেক আগে থেকেই তার ভাবনা ছিল যে ধনী বা বড়লোক মানুষের সঙ্গে তার বিয়ে হবে। কাজেই এখন কেউ যদি বাঁধনকে ভাবেন আপনি বড়লোক কিনা আগে নিজে দেখে নেবেন, বড়লোকের চেষ্টাই করবেন না। এখন বড়লোক হইলে তো আর বিয়ে করছি না, এটা এখন তো আর এই ক্রাইটেরিয়া নাই, এখন ক্রাইটেরিয়া তো চেঞ্জ হয়ে গেছে, এখন তো ওই বাঁধনটাই নাই যে কিটি পার্টি করবে। ওকে, আগে তো বাঁধনটা ছিল যে হচ্ছে একটা খুব ভালো স্কলার একটা মেয়ে, মা পড়াশোনা করে বিয়ে করে সংসারের জন্য মানে কাজ স্যাক্রিফাইস করেছে, একদম টোটাল টিপিক্যাল বাঙালি আদর্শ নারী, যে মানে সেই নারী হচ্ছে বড়লোকের বউ হইতে চাইছে। কিন্তু এখন যে নারীটা আমি হয়েছি, সেই নারীর তো স্বপ্ন হচ্ছে রিক্সা দিয়ে ঘুরবে, বৃষ্টিতে ভিজবে, আমার সাথে সিনেমা দেখবে, আমার সাথে একটা বই নিয়ে ডিসকাস করবে, আমার সাথে সমাজ নিয়ে ডিসকাস করবে, পলিটিক্স নিয়ে ডিসকাস করবে, আমার সাথে আমাকে বুঝবে। আমার পথ চলার কঠিন, সেই কঠিন পথে আমার সাথে থাকাও কঠিন, সো সেই রকম স্ট্রেংথ থাকতে হবে। তো একটা ডেফিনেটলি অনেক ইন্টেলেকচুয়ালি সাউন্ড একটা লোক হতে হবে, এবং অবশ্যই তাকে মানুষ হতে হবে, পুরুষ না। আচ্ছা, কঠিন কথা না। এবং আমাকে একজন বলছে, এইসব কথা বলো, তোমাকে কে বিয়ে করবে, কে যাবে তোমার সাথে এসে প্রেম করতে, এসব এত বড় বড় কি বলো। আমি এত বেশি চেয়ে ফেললাম, এত সিম্পল চাওয়া, এইটুকু কেউ মিট করতে পারবে না। বাংলাদেশে এত ছেলের অভাব। তোমার মেয়ে কি তোমার কাছে? আমার কাছে ডেফিনেটলি। কত হলো? ওর এইবার 15 হবে অক্টোবরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বড় হয়ে গেছে। হ্যাঁ, তোমার মেয়েকে আমি দেখেছিলাম অনেক বছর আগে কোন একটা প্রোগ্রামে, অনেক ছোট, অনেক ছোট থেকে দেখেছিলাম। ওর সাথে যেটা হয়, সবাই ওকে, আমার কলিগরা দেখলে, তখন বড় হয়ে গেছে, কিন্তু আমার কলিগরা দেখলে ওকে এখন ওই কোলের বাচ্চাটাই মনে করে। তো ও আমাকে বলে, মা তোমার কলিগরা আমাকে এত ছোট ভাবে কেন? তাই আমি বলছি, মা তোমাকে ওরা আমার কোলে কোলে বড় হতে দেখছে, সো ওই জন্য তোমাকে ওরা ওই বাচ্চাটাই ভাবে। কারণ আমাদের মেয়েরা, ছেলেরা সব এই সুষমার মেয়ে গল্প কত বড় হয়ে গেছে চোখের সামনে, এবং এত ইন্টেলিজেন্ট। আমাদের কলিগদের যাদের বাচ্চারা আমি দেখি, আমার খুব ভালো লাগে। তাদের আপব্রিঙ্গিং দেখে বোঝা যায় যে তাদের পরিবার যে কত ম্যাটার করে আসলে। হ্যাঁ, কি ভালো। তারপরে এই যে সুজন ভাইয়ের ছেলেটা, দীপাপার, হ্যাঁ আদ্রিক, মানে ওদের, আমি যখন ওদের সাথে কথা বলি, আমার মনে হয় আমি আমার মেয়েকে একটা সময় ভাইয়া দার্জিলিং পড়তে পাঠাতে চেয়েছিলাম, একটা সিচুয়েশনে, ফ্যামিলি সিচুয়েশনে। তো তখন আমি কি করব পাগলের মতো করতেছি, কাঁদতেছি, কি করব বুঝতেছি না। আমি চিত্রাদিকে ফোন করছি, আমি বলছি, দিদি এরকম কি করব আমি বুঝতেছি না। তো দিদির মতো বুঝাইলো। তারপরে আমি ওর মেয়ের সাথে কথা বললাম, ও আমাকে এত সুন্দর করে বুঝাইলো, আমি স্তব্ধ হয়ে গেলাম যে আমি তো চিন্তা করিনি, আমাকে মানে ও যে টিভিতে দেখছে আমাকে, এরকম না যে ওর বাসায় গেছি বা ওইরকম ভাবে চিনে। ও আমাকে এত সুন্দর করে বুঝাইলো,
আমি স্তব্ধ হয়ে শুনলাম যে ও মাই গড। তো তখন আমার মনে হয় যে না, কি সুন্দর রজত আমাদের, রজত, হ্যাঁ। তো এরকম আরো অনেকে, মানে সবার বাচ্চারা এত সুন্দর করে ওদের আপব্রিঙ্গিংটা এত সুন্দর হয়েছে। হ্যাঁ, আর আমাদের সময় কিন্তু সম্পর্কটাও ছিল সবার হ্যাঁ, সন্তানদের সঙ্গে, সন্ধ্যা, পরিবারের সবার সঙ্গে। একটা, হ্যাঁ, হ্যাঁ সেটাই। তো আমার তো আদ্রিকার কথা মনে আছে, দীপা একবার ফোন দিয়েছে অনেক ছোট, তখন আমি সিসিমপুরে বাহাদুর করি, ও খাচ্ছিল না ভাত। বাহাদুরকে ফোন দিয়েছে? হ্যাঁ সত্যি, বাহাদুর ফোনে আমি বলে দিয়েছি খাও, তারপর ভাত খেয়েছে সে। তার সঙ্গে যখন আমার প্রোগ্রামে দেখা হয়, এখন আমার সময় লম্বা, কত বড়, খুবই ভালো লাগে। এটা খুব মজার গল্প কিন্তু, যে বাহাদুরকে ফোন দিয়ে দিয়েছে। সেটাই। হ্যাঁ, আমরা এটি খুব চাই যে আমরা আরো একসঙ্গে দীর্ঘদিন পথ চলি, পরিবারের সঙ্গে যোগাযোগ থাকুক, আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো থাকুক, ভালোভাবে তারা বেড়ে উঠুক। মিডিয়া তোমার সবচেয়ে ভালো বন্ধুকে? আমি খুব বেশি বন্ধু, হয় না যে বন্ধু, এটাকে কি বলে, শব্দটা আমি বলতে পারছি না, আপনি বলতে পারবেন, যে অনেক বন্ধু থাকে এরকম মানুষ না আমি, মানে আমার খুব বেশি বন্ধু নাই। আমি খুব বেশি যে বন্ধু সুলভ, সবার সাথে আচরণটা আমি এরকম করি, কিন্তু আছে না যে বন্ধুদের জন্য জীবনটা দিয়ে দিলাম, একদম এই ফুর্তি করলাম, এই করলাম, সে করলাম, মানে ছোটবেলার যে ফান গুলা মানুষ করে সেরকম না। এইটার বেসিক কারণ হচ্ছে আমার ফ্যামিলি যেহেতু কনজারভেটিভ ছিল, আমি খুব একটা ফ্রেন্ডদের সাথে মিশার সুযোগ পেতাম না। সো ওইটার একটা প্র্যাকটিস রয়ে গেছে, এবং পরবর্তীতে যখন মিডিয়ায় কাজ শুরু করেছি, তখন দু একজনের সাথে কিছুটা হৃদ্যতা হয়তো গড়ে উঠেছিল, কিন্তু পরে আমি দেখলাম যে আসলে এখানে আপন ওইভাবে করে নেয়ার মতো কাউকে আমি খুঁজে পেলাম না। কিন্তু আমার কিছু অ্যাডভাইজার আছেন, ওকে, যাদেরকে আমি সিলেক্ট করেছি মিডিয়ার ভিতরে। তারা আমার চেয়ে বয়সে অনেক বড় আছেন, আবার আমার চেয়ে বয়সে অনেক ছোট আছেন। তাদেরকে আমি অ্যাডভাইজার মনে করি, এবং মনে করি না, আমি তাদেরকে ঘোষণা দিয়েছি যে আপনারা আমার অ্যাডভাইজার। হ্যাঁ, তো তাদেরকে আমি সেই জায়গাটা দিয়েছি, এবং তাদের কাজ হচ্ছে আমার 24 ঘন্টা খোঁজ রাখতে হবে না, সারা বছর খোঁজ না রাখলেও হবে, কিন্তু যখন আমার দরকার, আমি যখন একটা কিছু নিয়ে ইনডিসিশনে ভুগছি, বা আমার একটা বুদ্ধি দরকার, আমার একটা পরামর্শ দরকার, আমি কিন্তু সবার কথা শুনি না। আমি কিন্তু খুবই, মানে যে আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থায় যে ভদ্র মেয়েটা, ভালো মেয়েটা, ওইটা কিন্তু আমি না। আমি খুবই ধরেন ঠোঁট কাটা, এবং আমি কারো কথা শুনি না। আমি একদম আমাদের বনলতা এক্সপ্রেস, আমাদের যে সিনেমাটা হয়েছে, ওটার একটা ডায়লগ আছে, পিচ্ছি একটা মেয়ে আছে নিতু, ওই ক্যারেক্টারটা দেয়, আমি আমার বাবার কথাই শুনি না, আর আপনার কথা শুনবো। আমি হচ্ছে ওই মেয়ে, আমি কার কথা শুনি না। তো আমি ওনাদের কাছ থেকে আমি পরামর্শ নিই, ওনারা আমাকে পরামর্শ দেন। ওনারা কিন্তু আমাকে বলেন না যে তুমি এটাই করবা, এটাই তুমি করবা না। ওনারা আমাকে হয়তো আমি যে সমস্যাটার মধ্যে পড়ছি সেই জায়গাটা থেকে বের হইতে সাহায্য করেন। সো এইরকম কিছু মানুষ আমার জীবনে আছে, এবং তারা মারাত্মক ভালো মানুষ। বাহ, তোমার ভালো পরামর্শক। হ্যাঁ, আর মন্দ সম্পর্ক কার সঙ্গে মিডিয়াতে, এরকম কেউ আছে? মিডিয়াতে আমার মনে হয় মোটামুটি আপনি যদি একটা জায়গায় পৌঁছে যান, তাহলে আপনাকে কেউই পছন্দ করবে না, সেটার এক ধরনের প্রবণতা আমাদের এখানে আছে। কিন্তু অনেকে নিজেই আবার মনে করে যে ওদের সাথে আমার মন্দ সম্পর্ক এরকম। তো এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার না আসলে। মানে সবার সঙ্গে তোমার সমস্যাটা কি? এটা ও ভালো বলতে পারবে যে ওর কি সমস্যা, এটা তো আর আমি বলতে পারবো না, সমস্যাটা আমার না। মানে ওকে আমি দেখি কমপ্লেন করতে ফেসবুকে, তুমি, কিন্তু তোমার পোস্টে আমি কখনো কোনো কমপ্লেন বা ওর কাউন্টার আমি পাইনি এখন পর্যন্ত, মানে আমার চোখে পড়েনি। যদি তুমি করেও থাকো? না, আমি কখনো করিনি কাউকে, আমার পুরো জীবনে, সেটা ও না শুধু, আমি কখনোই কাউকে করিনি। নট ইভেন আমার এক্স হাজবেন্ড, যে আমাকে মানে প্রস্টিটিউট থেকে শুরু করে এমন কোনো হেন কথা নাই যেটা আমাকে বলে নাই। আমার নামে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা দিয়েছে, চাঁদাবাজির মামলা দিয়েছে। তো তারপরে আমি তাকে কোনো উত্তর দেই নাই। আসলে আমার উত্তর ছিল আমার বাচ্চার গার্ডিয়ানশিপ নেওয়া, আমি শুধু সেটা নিয়েছি, ব্যাস। সেই মামলাগুলো এখন কি অবস্থা? নিষ্পত্তি হয়ে গেছে? নিষ্পত্তি হয়ে গেছে। নাই। ওকে, বনলতা এক্সপ্রেস, হ্যাঁ দেখেছি, চমৎকার চমৎকার ছিল। এবং দেখতে দেখতে আমি মানে অনেক কিছুতে ভেবেছি, তার মধ্যে একটা জিনিস, এই যে মাঝখানে আমরা কিন্তু দীর্ঘ একটা সময় অভিনয় করেছি, আমরা স্ক্রিপ্ট পাইনি, বা সেটে গিয়ে লেখা হয়েছে, ইম্প্রোভাইজ করেছি, সেভাবেও ভালো কাজ সম্ভব। কিন্তু লিখিত রূপ যদি থাকে কোনো গল্পের, তারপর যদি সেটি চিত্রনাট্য হয়,
কত ভালো। তো এই যে তুমি যখন সংলাপটি বলছো, এখন যে তুমি বললে নিতুর কথা, আমার কিন্তু মনে ছিল, কারণ আমি তোমাকে থামাইনি তোমার মুখ থেকে আমি শোনার জন্য। প্রতিটি সংলাপ, কত ছোট ছোট সংলাপে কিন্তু আমাদের মনে থাকবে, মনে থাকে। এত চমৎকার প্রত্যেকটা চরিত্র, তুমি অদ্ভুত ভালো অভিনয় করেছো। ও থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চমৎকার, এবং প্রতিটা মানুষ এবং চরিত্রগুলো কি অদ্ভুত। না, ওখানে আসলে ওদের কিন্তু ভাইয়া স্ক্রিপ্টটা রেডি ছিল, শুধু এটা না, ওরা কিন্তু রিহার্সালও করিয়েছে। মানে এরকম না, এবং যারা স্ক্রিপ্ট লিখেছেন তারা বলেছেন, যেমন ধরেন কিছু কিছু আর্টিস্টের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, যেমন মোশাররফ ভাই, চঞ্চল ভাই, ওনারা নিজেদের মতো ইম্প্রোভাইজ করেছে। কিন্তু বেশিরভাগ আর্টিস্টকে কিন্তু ওনারা স্ক্রিপ্টে যা আছে সেটা বলতেই ইনসিস্ট করেছেন, যে আপনারা ডায়লগুলো ওইভাবেই বলেন, কারণ একটা কিছু চিন্তা করে তো আসলে লেখা হয়েছে। হ্যাঁ, এবং ধরেন আপনি ইম্প্রোভাইজ করতেই পারেন আপনার একটা সিনের সময়, সেটা যদি সিনটাকে অ্যাড করে কমপ্লিমেন্ট করে দেন এটা খুব ভালো, কিন্তু সেটা যদি নষ্ট করে সেক্ষেত্রে তো আপনার ওইটা অ্যালাউ করা যাবে না। কিন্তু ওরা, যেমন মোশাররফ ভাই অনেক কিছু ইম্প্রোভাইজ করেছে সেটে, এবং সেগুলো দুর্দান্ত সিচুয়েশন, মানে ওগুলো দেখে মানুষ হাসতে হাসতে গড়াগড়ি। তো সেটা তো মোশাররফ ভাইয়ের একটা স্কিল, এবং ওইটা তো আর আমার মধ্যে নাই। সো আমি কিন্তু একদম স্ক্রিপ্টে যা আছে সেটাই হুবহু বলার চেষ্টা করি। আমি খুবই ডিরেক্টরদের পছন্দের আর্টিস্ট, মানে আমি খুব ডিরেক্টর যা বলে আমি ওই যে, আমার আবার তাকে পছন্দ হইতে হবে, আমার মনে হতে হবে আমি আপনার কথা শুনবো, দেন শুনবো, আর নাইলে আপনি যেই হন না কেন আমি আপনার কথা শুনবো না। আমি খুবই ঘাটতারা, বাঁধন খুবই ঘাটতারা। আর ওই দৃশ্যটা যে আমার না গল্পটা পড়া ছিল না, কেন এই জন্য ভালো হয়েছে। হ্যাঁ, একটু চেঞ্জ আছে। হ্যাঁ, এই যে চঞ্চল এবং মোশাররফ ভাই যখন যে লাশটা জানি কি অদ্ভুত ভাবে সিনটা। আমি না চঞ্চলকে সাংঘাতিক পছন্দ করি এবং রেসপেক্ট করি, ওকে সামনাসামনি কখনো বলা হয়নি, ওর সঙ্গে পরশুদিনও দেখা হয়েছে, চ্যানেলের জন্মদিন ছিল। আমার কাছে ওকে অনেক বড় মাপের শিল্পী মনে হয়। হ্যাঁ, মোশাররফ ভাইও, মোশাররফ ভাই তো অদ্ভুত, মানে উনি একটাই আমি আপনাকে যে মানে আমাদের শুরু হওয়ার আগে বলছিলাম যে একজন মোশাররফ করিম, একজন মোশাররফ করিমি, একজন চঞ্চল চৌধুরী, একজন চঞ্চল চৌধুরী। কিন্তু আমাদের এখানে আর্টিস্টের দুর্ভাগ্য আছে, ছেলেদের দুর্ভাগ্যের চাইতে মেয়েদের দুর্ভাগ্যটা একটু বেশি, কিন্তু ছেলেদেরও দুর্ভাগ্যই যে আমাদেরকে ব্যবহার করার মানুষ নাই, যে আমাকে যে একটা চরিত্র দিবে, যে চরিত্র করার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিব, সেরকম চরিত্র তো আমাকে পেতে হবে। আমি একটা রেহানা পেয়েছিলাম বলি তো আজকে আমি আজমেরি হক বাঁধন এই জায়গায় আসছি, কিন্তু সেই সুযোগও আমার পাওয়া লাগবে, এবং সেই সুযোগটা বুঝতেও হবে, সেই ম্যাচুরিটিও আমাদের থাকতে হবে, কিন্তু সুযোগটাই কম। মেয়েদের তো নাই একদমই, মানে 30-এর পর তো কোনো কিছু করারই থাকে না, এরকম একটা সিচুয়েশন। সেই ক্ষেত্রে ধরেন জয়া আহসানের কথা আমি বলবো, যে আপু আমাদেরকে একটা অনেকটা পথ এগিয়ে দিয়েছে, বিকজ উনি অনেকটা সময় ধরে অভিনয়টা করে যাচ্ছেন এবং দাপটের সাথে করে যাচ্ছেন, যেটা কিন্তু খুব রেয়ার বাংলাদেশের ইন্ডাস্ট্রি বা আমাদের সাবকন্টিনেন্টের পুরা সব জায়গার ইন্ডাস্ট্রির জন্য। সো এটা খুব ভালো ব্যাপার, কিন্তু আমাদেরকে এখানে ব্যবহার করার মানুষ নাই। কিন্তু কিছুটা আশাবাদী আমি, সেটা হচ্ছে এখন যে ওয়েব সিরিজ গুলা হচ্ছে, এখন যে ফিল্ম গুলা হচ্ছে, সেটা কিন্তু এখন আর ওরকম নায়ক নায়িকার উপর বেসড না। আপনি যদি খেয়াল করেন ইউটিউবে কিছু নাটক আছে, পার্সোনাল চ্যানেল ওইটা আছে, কিন্তু ওইসব নাটকে এখন আপনি দেখবেন পরিবারকে ইনক্লুড করার চেষ্টা করছে। সো যখন পরিবার ইনক্লুড হবে তখন তো আসলে প্রচুর ক্যারেক্টার তৈরি হবে। হ্যাঁ, আমি রিসেন্ট একটা নাটকের নাম খুব শুনেছি, খুব পপুলার হয়েছে, তো ওইখানে ওটা কিন্তু পরিবারের গল্প, হ্যাঁ, এটা কিন্তু কোনো নায়ক নায়িকার গল্প না। তো এখন এটা ভালো দিক না। আর সিনেমাটা তো আগে থেকেই একটু, মানে ধরেন একটা আমি নাম ধরেই বলি যে সাকিব খান যেই সব সিনেমা করে থাকেন, ওনার সিনেমাগুলো বাদে যেসব সিনেমা এখন ঈদেও রিলিজ হচ্ছে, আপনি দেখেন সাহস করে তারা এখন কিন্তু আর ওই নায়ক নায়িকা বেস গল্পে উৎসব, বনলতা এক্সপ্রেস, রোহিত বলেন, রোহিত হয়েছে, বনলতা সেন হয়েছে, এটা হুমায়ুন স্যার বা ওই সময় মানে আমাদের কৈশোরে কিন্তু এরকম ছিল, আব্দুল্লাহ মামুন যেরকম ছিল, মামুন ভাইরা যখন কাজ করেছে তখন কিন্তু পরিবারের গল্প হতো, অনেক চরিত্রের গল্প হতো, পুরো গ্রামের গল্প হতো। না, মাঝখানে কিছুদিন
কিছুদিন একটু মাঝখানে প্রেমিক-প্রেমিকার গল্প এটা আমি বলি এটা আটকে কেন গেছে। হয়েছে, এটা কিন্তু টিভি চ্যানেলগুলো করেছে। হুম, এটার আমি মানে 80% দায়ভার আমি ওনাদেরকে দিব, বিকজ ওনারা কি করলো, বাজেটটাকে কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে আসলো হুম, যে আপনি যে বাজেট পাচ্ছেন সেই বাজেটে আপনি খালি 2টা অ্যাক্টর অ্যাক্ট্রেসকেই এফোর্ড effort করতে পারছেন। হুম, আপনি তখন গল্পগুলো ওইভাবে লেখা শুরু করলেন, এন্ড দেখেন আপনি নাটকের কি অধপতন হলো টিভি চ্যানেলগুলো, হুম। হলো না? এখন একটা সুন্দর সময়, এখন অনেক একটা ভালো ভালো আবার গল্প নিয়ে কাজ হচ্ছে। এখন সিনেমার ভালো সময় যাচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, খুব ভালো সময় যাচ্ছে। আমি খুব খুশি ভাইয়া, ভালো সিনেমা হচ্ছে, শুধু এটার জন্য খুশি না, আমি খুশি অডিয়েন্স সেই সিনেমাগুলো দেখছে, সেগুলো নিয়ে কথা বলছে, সেগুলো তাদেরকে ভাবাচ্ছে। ভালো ওয়েব কন্টেন্ট হচ্ছে, হুম, ওয়েবের একটা ভালো বাজেট আছে, ওইটা হুম। হচ্ছে। এবং ইউটিউব গুলাতেও যেসব কাজ হচ্ছে এখন হুম। আমার কাছে মনে হয় যে আগের চাইতে অনেক বেশি বাজেটে কাজ হচ্ছে। এবং যখনই বাজেট বাড়বে তখন আপনার গল্পের ডেপথ বাড়বে, গল্পের ক্যারেক্টার বাড়বে, হুম। সবকিছু আমার কাছে মনে হয় যে সেটা খুবই জরুরি। আচ্ছা, এই চমৎকার একটা সময়ে হুম। এত চমৎকার একটা ছবি নিয়ে হুম। বনলতা এক্সপ্রেস হুম। এই যে প্রদর্শনী বন্ধ হলো, হুম। এই ব্যাপারে তোমার মন্তব্য বা প্রতিক্রিয়া কি? বা তুমি বিষয়টা জানো তো? অবশ্যই জানি, অবশ্যই জানি। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, আর সিনেমাটা আমার করা সিনেমা, সো ডেফিনেটলি জানি। সেটা প্রথমত হচ্ছে এরকম বাধা দেওয়ার আইনগত কোনো স্বাধীনতা বাংলাদেশে নাই। সো যারা এটা দিয়েছেন তারা আসলে অপরাধ করেছেন। যদি তারা এই ধরনের বাধা দিয়ে থাকেন এবং সেটা যদি এক্সিকিউট করার চেষ্টা করে থাকেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, সে তারা যেই হোক না কেন। তারা যদি এই ধরনের কিছু করে থাকেন। আর ওখান থেকে বলা হয়েছে, আমরা যেটা পরবর্তীতে জানতে পেরেছি যে যারা দেখাতে চেয়েছেন এবং যারা দেখাতে দিবেন না, এরকম একটা গ্রুপ, তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়াতে আসলে ব্যাপারটা হয়েছে। এবং তারপরে ওখানকার যে প্রশাসন আছে তারা মধ্যস্থতা করার চেষ্টা করেছে এবং বনলতা এক্সপ্রেসের স্ক্রিনিং স্থগিত করা হয়েছে। কিন্তু তার পরবর্তীতে যা ঘটনাগুলো ঘটেছে সেগুলো হচ্ছে সবচাইতে কুৎসিত। বিকজ আমাদের একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি রুমিন ফারহানা, সে সেই আমাদের বনলতা এক্সপ্রেসের স্ক্রিনিং এর হবে না কেন এবং এটা বন্ধ করতে চাওয়া হয়েছে কেন, সেই প্রতিবাদে একটা মানববন্ধন হয়েছে, সেখানে সে উপস্থিত হলেন। এবং তার সেই উপস্থিতির কারণে আমরা যতটা সম্মানিত হয়েছি এবং সেই উপস্থিতির কারণে তাকে যে পরিমাণে অসম্মানিত হতে হয়েছে, সেইটা খুবই লজ্জার। এবং আমার কাছে মনে হয় যে আমাদের সরকার থেকে এই সব ব্যাপারে আসলে আর একটু সচেতন হওয়া দরকার। কারণ আমরা কেমন বিহেভ করব এটা কিন্তু অনেক সময় আসলে রাষ্ট্রর আইন শৃঙ্খলা, রাষ্ট্রের নিয়ম নীতি এসবের উপরও নির্ভর করে। আপনি দেখবেন ক্যান্টনমেন্টে ঢুকলে আমরা সবাই পৃথিবীর সবচেয়ে ভালো আচরণ করা মানুষ হয়ে যাই, থুথু গিলে ফেলি, গাড়ি সাদা লাইন ক্রস করি না, থুতুটা গিলে ফেলছি, হাঁটার স্পিডও দৌড়ায় চলে যাচ্ছি না, ধাক্কা দিচ্ছি না, কিছু করছি না, কাগজ ফেলছি না। তো এই মানুষগুলোই কিন্তু বাইরে আবার মানে ধরেন একটা মানে একেবারে অদ্ভুত আচরণ করছে। তো সেইটা কেন? বিকজ তার ওই সিস্টেম। সো আমাদের রাষ্ট্র ব্যবস্থার সেই সিস্টেমের দিকে মনোযোগ দিতে হবে, পরিবারগুলোতে মনোযোগ দিতে হবে যে তারা কিভাবে তাদের সন্তানকে বড় করছে। কারণ শিক্ষা ব্যবস্থাটা এখানে অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই সহনশীলতা এবং অন্যের প্রতি সহমর্মিতা, অন্য মতের প্রতি সম্মান দেখানোর যে ব্যাপারটা, এগুলো আসতে হবে তো শিক্ষার মধ্যে। আপনি আপনার মতটাকে চাপিয়ে দিবেন আরেকজনের উপর, আপনার ইচ্ছা নাই হইতে পারে, আপনার মনেই হইতে পারে যে আমি চা খাবো না। এখন আপনি চা খাচ্ছেন না বলে আমি যদি এখন চায়ের সিপ দিতে নেই আর আপনি যদি চায়ের মগটা আমাকে ছুঁড়ে মারেন, তাহলে এটা তো হলো না। চলো আমরা একটু সিট নেই। ইয়েস। বিশ্বকাপ কোন দল সাপোর্ট করো? আচ্ছা শুনেন, আমি কিন্তু ফুটবল দেখি না, আমি কিন্তু ফুটবল খেলা বুঝি না। তো আমি যখন এটা প্রথম বলছি একটা ইন্টারভিউতে, ও এটা অনেয়ারই করলো না। আমি বলি এটা কোনো কথা, আপনি এটা কি বললেন? আপনি ক্রিকেট বুঝেন? আমি ক্রিকেট একটু তাও বুঝি, আমি ক্রিকেট খেলা দেখি। আমি জানি না, আমি ছোটবেলা থেকে মানে আমি বলি এটা আমার কাছে মনে হয় আমি যখন মানে খেলা দেখবো কি দেখবো না এরকম একটা এই যে আসছি, তখন বাংলাদেশ খুব ভালো করছিল ক্রিকেটে।
আইসিসিতে একবার ই হলো না ওদের, আকরাম খানদের সময়। হ্যাঁ মনে আছে। তখন আমি মনে হয় স্কুলে পড়ি বা এরকম, তো আমার মনে হচ্ছে রাস্তার মধ্যে রং ঢেলে দিচ্ছে গায়ের মধ্যে, এভরিথিং, মানুষ কাঁদতেছে, বাসায় মিষ্টি নিয়ে আসছে, মানে একটা মানে কি একটা হুলস্থুল অবস্থায়। তো ওইটা না, আমি বলতেছি যে ওই স্মৃতিটা, ওইটার পরে আমি চিন্তা করলাম খেলাটা তো আমার বুঝতে হবে এটা কি। তখন আমি ওইটা দেখা শুরু করলাম, দেখলে ডেফিনেটলি বুঝতেও শুরু করবো, তো বুঝতেছি। কিন্তু আমি কখনো ফুটবল খেলা দেখার আগ্রহটা আমি কখনো বাসা থেকেও পাই নাই, বা আমি এরকম সমষ্টিগত ভাবেও পাই নাই যে এটার আগ্রহটা কি। বাট এখন আমার খুব ভালো লাগে যখন বাংলাদেশের ফুটবলের মেয়েরা একের পর এক বিজয় নিয়ে আসে। আমার যে মানে মনে হয় আমি খেলা বুঝি আর না বুঝি, ওই দিন বলতেছে যে কর্নার থেকে কি অলিম্পিক গোল দিচ্ছে, আমি কিন্তু এর মানেও বুঝি না, ঠিক আছে। কিন্তু আমি মেয়েকে বলতেছি যে শুনো সায়রা, ও কিন্তু কর্নার থেকে অলিম্পিক গোল দিচ্ছে। এখন আমার মেয়ে আমার দিকে তাকায় আছে, ও জানে যে আমি এগুলো কিছু বুঝি না। বলছে মা তুমি কি জানো এটা কি? আমি জানি না এটা কি, আমি শুধু জানি যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা হেডলাইন হয়েছে। আমি জানি আমার দেশের একটা মেয়ে যাকে আসলে সামাজিকভাবে, পারিবারিকভাবে নানান প্রতিবন্ধকতার, আর্থিকভাবে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাওয়ার পরে সে বাংলাদেশের জন্য সুনাম নিয়ে আসছে, বিভিন্ন অর্জন নিয়ে আসছে। তো আমি তাতেই খুশি। আমি কি বুঝলাম না অলিম্পিক গোল কি, আমার সেটা জানার দরকার নেই। আমি খুশি যে ওরা এগুলো করছে। তোমার কাজের এক্সপেরিয়েন্সে ফিরে আসে আলোচনায়, খুফিয়ায় তোমার এক্সপেরিয়েন্স কেমন? অসাধারণ। মানে আমার জীবনে অনেকগুলো সঠিক সিদ্ধান্ত আছে, আমার কিছু ভুল সিদ্ধান্ত আছে, কিন্তু সঠিক সিদ্ধান্তের মধ্যে অন্যতম সঠিক সিদ্ধান্ত হচ্ছে খুফিয়ায় কাজ করতে যাওয়াটা। আমি যখন খুফিয়ায় কাজ করতে চাই, এটাও আমি একটা ইন্টারভিউতে বলেছি, ওইটা কেটে দিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের এখানে আমি কিন্তু ওদের লিস্টে ছিলাম না। আচ্ছা, আমি কিন্তু ওদের লিস্টে ছিলাম না। ওরা যা কাস্টিং লিস্টে যেটা করেছে ওটাতে আমি ছিলাম না। ওইটা হচ্ছে একটা লেট 20s এর অ্যাক্ট্রেস দরকার ছিল। তো তখন আমি অলরেডি 37 হয়ে গেছি। তো আমাদের এখানে যে অ্যাক্ট্রেসদেরকে এই চরিত্রটা অফার করা হয়েছে, তারা এটা করার জন্য শর্ত দিয়েছিল যে ওখানে যে তাবুর সাথে কিস করার সিকোয়েন্সটা আছে এবং জামাতের নাম উল্লেখ আছে, এই দুটো বাদ দিলে তারা করতে চান। তাদের মধ্যে কেউ কেউ এই অফারটা দিয়েছেন এবং কেউ অডিশন দিয়েছেন, আর কেউ প্রথমেই ভেবেছেন যে এই ছোট ক্যারেক্টার তারা করবেন না। প্রত্যেকে আমাদের এখানকার অত্যন্ত প্রতিষ্ঠিত সম্মানিত অ্যাক্ট্রেস। আমি এটা কেন বলছি, আপনি দেখেন আমরা একটা স্বাধীন দেশে বাস করি, আমরা স্বাধীন, আমি একজন আর্টিস্ট, আমার কি এই ব্যারিয়ারটা থাকা উচিত যে আমি কোন কাজ করব না সেটা আমার সমাজের পরিস্থিতি, আমার রাষ্ট্রের অবস্থান এবং কিছু কুসংস্কার আচ্ছন্ন মানুষের চিন্তা দিয়ে আমার সিদ্ধান্ত পরিবর্তিত হবে? তার মানে আমাদের অবস্থাটা আপনি চিন্তা করেছেন, আমাদের সমাজের অবস্থা, আমাদের অ্যাক্ট্রেসদের অবস্থা। তাদেরকে আমাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে যে আমি যাতে বলি আর কি যে তারা করেন নাই আমি করেছি, মানে যে এইসব আর কি লোভনীয় হেডলাইন তারা চায় আর কি। বাট আপনি ভেবে দেখেন এটা ডিপ রুটেড কারণটা, আপনি ভেবে দেখেন যে আমাদের এখানে সমস্যাগুলো কোথায় পর্যন্ত চলে গেছে। আপনি বলছিলেন না যে বনলতা এক্সপ্রেস যারা বন্ধ করেছে তাদের জননী কোথায়, তাদের কর্মী জননী উনি কোথায়? উনি তো তাদের জন্য জননী হয়েছিলেন, উনি তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং প্রতিটা গভর্নমেন্ট তাই করেন। এবং আপনার সমাজের প্রত্যেকটা মানুষকে এইরকম একটা বাধার মুখে সবসময় থাকতে হয় যে আমি কি এই কাজটা করব নাকি করব না, আমাকে আমার সোসাইটি কি করবে, আমাকে কি কেউ মেরে ফেলবে, আমাকে কি কেউ আমার পরিবারের ক্ষতি করবে? আমি কেন এটা চিন্তা করব একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে? আমি চিন্তা করব আমি আইন শৃঙ্খলা মানছি কিনা, আমি চিন্তা করব আমি ট্রাফিক রুলস মানছি কিনা, আমি চিন্তা করব যে আমি ট্যাক্স দিচ্ছি কিনা, আমি চিন্তা করব যে আমি আমার পরিবারের খবর রাখছি কিনা, তাই না? আপনি সেটা চিন্তা না করে আপনার চিন্তা করতে হচ্ছে আপনি এই পডকাস্টে কি কথা বললেন, এরপর আপনার কি হতে পারে। এটা তো হতে পারে না।
সো আমার কাছে মনে হয় যে খুফিয়ার এই ব্যাপারটা অ্যালার্মিং আমার জন্য, আমাদের সমাজের জন্য, যে আমরা আর্টিস্ট হিসেবে আমাদের সেই স্বাধীনতাটা নাই যে আমরা একটা চরিত্র পছন্দ হইলেও সেটা করতে পারবো, এটা ভেবে যে আমার কি হবে। এটা তো হলো না, এটা প্রত্যেকটা আর্টিস্টের জন্য কষ্টের। এবং যেটা কিন্তু তুমি তো সমকামী হচ্ছ না, তুমি একটা সমকামীর চরিত্র করছো, সেটা তুমি করতে ভয় পাও। আমি বা কি হচ্ছি না ভাইয়া স্ক্রিনে সেটা, হ্যাঁ স্ক্রিনে, সেটার সাথে তো আমার ব্যক্তিগত মতামত, এবং আমি হোমোফোবিকও না। আমি যারা বিভিন্ন বিশ্বাসের মানুষ থাকতে পারে ভাইয়া, আমি তাদেরকে ঘৃণা করি না। এখন যে আমার ধর্মে বিশ্বাস করে না, আমি কি তাকে ঘৃণা করব? যে আমার বিশ্বাসে বিশ্বাসী না, আমি কি তাকে ঘৃণা করব? আমার বড়জোর বিরক্ত লাগতে পারে, আমি এড়িয়ে যাব। এটা তো ওই যে আমি প্রথমেই আপনাকে যে কথাটা বললাম, যে আপনি ধর্ম মানলে তো প্রথমে আপনি এসবের থেকে দূরে থাকবেন। তারপরে যদি আপনি ধর্ম নাও মানেন, অনেকে আছে যে ধর্ম মানে না, তো তারাও তো পৃথিবীতে এক্সিস্ট করার রাইট রাখে, এবং তারাও কিন্তু কিছু রুলস তো মেনটেন করে, সভ্যতাকে তো তারা ফলো করে। সো সেই সভ্যতাও তো তাকে এটা শিখায় না যে তুমি অন্য মতের কাউকে দেখলেই তুমি হচ্ছে জাস্ট রিঅ্যাক্ট করবা না, এটা হইতে পারে না। এবং এই কালচারটা একদিনে তৈরি হয় নাই, কিন্তু ওই দিন সবাই আমাকে বলছিল যে এটা হচ্ছে 24-এর পর হয়েছে। 24-এর পরে কিভাবে হয়? 24-এর পর এটার ভিজিবিলিটি বেড়েছে, কিন্তু এটার চারা রোপণ করা হয়েছে আরো অনেক আগে। সেটাকে নারিশ করেছে, পানি দিয়েছে, সেটাকে যত্ন করেছে, সেইভাবে করে কিন্তু বাংলাদেশটা চলছে। তারা কিন্তু কখনো চেষ্টা করে নাই যে যেই জিনিসটা আমার জন্য ক্ষতিকর সেইটার বীজটাকে আমি উপড়ে ফেলে দেই। সেটা উপড়ে ফেলার চেষ্টাটা আমাদের এখানে মানুষের মধ্যে নাই, স্পেশালি পলিটিশিয়ানদের মধ্যে নাই, বিকজ এটা হচ্ছে এক ধরনের টেকনিক ক্ষমতায় টিকে থাকার। আচ্ছা, পলিটিক্সে আসবো। খুফিয়া করার পরে বা রিলিজ হওয়ার পরে তোমার কোনো সমস্যা হয়েছে বা আক্রমণ? আমার কিছু সমস্যা হয় নাই। আচ্ছা, একদম না। মানুষ বিরক্ত করেছে তোমাকে? না। আচ্ছা, টাবুকে কিন্তু আমি ভালোবাসি। আচ্ছা, মানুষ আমাকে যেটা বলেছে সেটা আপনি না, শুধু প্রত্যেকটা নারী পুরুষ উভয় লিঙ্গের মানুষ আমাকে বলেছে যে আমি খুবই জেলাস যে তুমি টাবুকে কিস করছো। আমি বললাম যে ভাই, আমি যখন সিনেমাটা করতে যাই, বিশাল ভারদ্বাজ আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি রাজি হইলা কেন? আমি বলছি আমার যদি মাথাটা খারাপ না হয়, আমি যদি খুব বেশি বোকা না হই, আমি কি টাবুকে কিস করার অপরচুনিটি মিস করবো? উনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছে, বলছে যে ও মাই গড ইউ আর সো ব্রেভ। আমি বলছি ভাই, আমি টাবুকে অ্যাক্ট্রেস হিসেবে অসম্ভব পছন্দ করি, আর ও আমার জীবনের প্রথম অনস্ক্রিন কিস আমি কাকে করছি? টাবুকে করছি। এটা আমি যখন বলবো ভবিষ্যতে বুড়া হয়ে গেলে, তখন বলার মধ্যে তো একটা আছে, মানে ওয়েট আছে, যে কাকে প্রথম কিস করছি? টাবুকে। সেই একটা রক, তাই না? আমি সেই দারুণ কিন্তু ভাইয়া। এর জন্য মেয়েরা আমাকে খুব ভালোবাসে, আর আপনার মতো যারা মানুষ তারা ভালোবাসে, কিন্তু শুধু পুরুষরা একটু। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, পুরুষদের ব্যাপারে তুমি কি একটু মানে বিদ্বেষী? না, পুরুষদেরকে কেন আমার বিদ্বেষী হবে? আমি কিন্তু খুবই পুরুষদেরকে ভালোবাসি, কিন্তু আমি বেসিক্যালি ভালোবাসি নারীদেরকে, নারী পুরুষের মধ্যে যারা মানুষ আসলে। আমি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা নারী এবং পুরুষ উভয়কেই অপছন্দ করি। ঘৃণা বা বিদ্বেষ না, অপছন্দ। আমি তাদেরকে পছন্দ করি না, নারীদেরকেও করি না যারা এইটার গেট কিপার হিসেবে কাজ করে। আমরা কি শেষ করবো ভাইয়া, নাকি আজকে থেকে কালকে সকালবেলা সাগর আঙ্কেল এসে দেখবে যে আমরা গল্প করেই যাচ্ছি? তুমি চাইলে করতে পারো। না, ঠিক আছে। আমার মনে হয় যে দর্শকও হয়তো বোর হয়ে যেতে পারে যে এত কথা কেন বলে। এটা আমি দেখেছি, যেমন আমি আমির খানের একটা পডকাস্ট দেখেছি, 5 ঘন্টা কত মিনিট, ও মাই গড, এবং প্রচুর ভিউ। এবং আমি যেটা করেছি, আমি 2 ঘন্টার উপরেও পডকাস্ট করেছি, এবং পুরো পডকাস্ট আমরা তো দেখতে পারি তো, মানুষ প্রচুর দেখে, প্রচুর শুনে, এবং মানুষ আসলে কথা শুনতে চায়, সত্যি কথা শুনতে চায়, ভালো কথাও শুনতে চায়, মন্দ কথাও শুনতে চায়, কারণ সব ধরনের মানুষ আছে। আচ্ছা, তুমি শেষ করতে চাও, বুঝতে পেরেছি। আর আমি না ভেবেছিলাম আজকে শো শেষে তোমাকে আমি বিশ্বকাপে জয়েন করার জন্য অফার করব, কারণ আমরা বিশ্বকাপ সরাসরি এখান থেকে কমেন্ট্রি করব। আমরা পারি না,
তো মানে আমি তো খেলাই দেখি না, তো আমি কিভাবে পারবো? আচ্ছা, তারপর তোমার আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণও থাকলো, আমরা এখানে টেলিভিশন চালিয়ে আমরা খেলা দেখবো। আচ্ছা। আর তুমি ওই যে দেখবে কর্নার, তুমি এক বিশ্বকাপে তুমি শিখে যাবে। হ্যাঁ, তুমি যেরকম আইসিসি ওর ঘটনার পরে একটু 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 হ্যাঁ, শিখে গেছো, শিখে গেছি। এই বিশ্বকাপের মধ্য দিয়ে 2026-এর বিশ্বকাপের মধ্য দিয়ে তুমি ফুটবলটা শিখে যাবে। তোমার কি আমন্ত্রণ থাকতো? হ্যাঁ, রেডিও ভূমি শুনবার, রেডিও ভূমি দেখবার। হ্যাঁ। এখন রেডিও ভূমি দেখা যায়, আচ্ছা। এটা ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, আর 92.8 শোনাই যায়। আমাদের অ্যাপস তৈরি হচ্ছে, সেই অ্যাপসে দেখাও যাবে, শোনাও যাবে। ধন্যবাদ। তোমার সঙ্গে রেডিও ভূমির যে বাঁধন, আর ইন্ডাস্ট্রিতে সহকর্মী হিসেবে আমাদের যে বাঁধন, এবং মানুষের সঙ্গে মানুষের যে বাঁধন, এই বাঁধন যেন যায় না ছিঁড়ে। ভালো থাকুক প্রতিটি মানুষ, ভালো থাকুক আমাদের সকল সহকর্মী, আমাদের পরিবার, আমাদের সন্তানেরা। ভালো থেকো তুমি। ধন্যবাদ। রেডিও ভূমি 92.8 FM।